সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন করা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে সূত্র দিব। তোমরা যেই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন করতে পারবা। অর্থাৎ একটা সূত্র প্রয়োগ করেই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি যত সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন তুমি করতে পারবা। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো, যেহেতু আমরা ন্যারেশন করব, এর জন্য প্রথমে আমরা ন্যারেশনের বেসিক কিছু তথ্য জেনে নিই। আমরা সকলে জানি যে ন্যারেশন মানে হলো কি, উক্তি। এখন ন্যারেশন কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জেনে নেই, যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো ন্যারেশন হলো বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। আচ্ছা, বক্তার বক্তব্যটা কি? যে কোনো একটা ব্যক্তিকে বলবে যে কথাটা, সেটাই তো তার বক্তব্য, তাই না? অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে শফিক রফিককে বলল আমি অসুস্থ। এখানে যে শফিক রফিককে বলল আমি অসুস্থ, এখানে শফিক বলতে চাইছিল যে আমি অসুস্থ। এই যে আমি অসুস্থ, এইটা হচ্ছে তার বক্তব্য। অর্থাৎ বক্তা শ্রোতাকে যেটা বলতে চায় সেটা হলো কি, ন্যারেশন বা বক্তব্য। আর এখানে বলছে বক্তার বক্তব্যটাকে কি বলে, ন্যারেশন বলে। আর আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখানে আমি কি বোঝাতে চাইছি। এখানে বোঝাতে চাইছি এটাই, যে বক্তায় যে কথা বলতে চায় ন্যারেশনে সেটারই প্রাধান্য পায়। তো ন্যারেশন হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এবং দুই নম্বর হলো পরোক্ষ উক্তি, যেটার ইংলিশে হলো ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তো প্রত্যক্ষ মানে হলো সরাসরি, আর পরোক্ষ মানে যেটা সরাসরি না, অর্থাৎ যেখানে বক্তা উপস্থিত থাকবে না, সেটা হলো পরোক্ষ। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো, এখানে আমি ডাইরেক্ট ন্যারেশনে দিলাম রহিম সেইড টু করিম আই অ্যাম ইল। যে রহিম করিমকে বলল আমি অসুস্থ। এখানে রহিম কিন্তু সরাসরি উপস্থিত আছে, এই জন্য এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। দেখো, রহিম করিমকে বলল আমি অসুস্থ, তার মানে কি, রহিম করিমকে যখন বলছিল তখন সে উপস্থিত ছিল, যেহেতু সে বলছে আমি অসুস্থ। তবে ইনডাইরেক্ট ন্যারেশনটা একটু ব্যতিক্রম। দেখো, সেটা হলো রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ ইল। যে রহিম করিমকে বলেছিল সে ছিল অসুস্থ। এবার দেখো, আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনটা কি, বক্তা উপস্থিত থাকবে, আর ইনডাইরেক্ট ন্যারেশন কি, বক্তা উপস্থিত থাকবে না। এখানে দেখো, যেখানে অর্থটা হয় রহিম করিমকে বলেছিল সে ছিল অসুস্থ, আর ডাইরেক্ট ন্যারেশনে কি ছিল, যে রহিম কর্মীকে বলছিল আমি অসুস্থ। এখন বন্ধুরা, এই যে রহিম কর্মীকে বলছিল আমি অসুস্থ, এই কথাটা যদি আমি অন্যজনের কাছে বলি, তখন আমি এভাবে বলবো না যে রহিম করিমকে বলেছিল সে অসুস্থ। তার মানে বলা যায় বক্তা যখন উপস্থিত থাকবে না তখন সেটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তার মানে এই সেন্টেন্সটাতে দেখো, রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ ইল। এখানে যদিও রহিম করিম উপস্থিত আছে, মানে সেন্টেন্স আছে, বাট অর্থ অনুসারে কিন্তু এখানে রহিম করিম উপস্থিত, মানে রহিমটা উপস্থিত নাই, বক্তাটা উপস্থিত নাই, এটা অন্যজনের মুখের থেকে উচ্চারিত হয়েছে। এই জন্য এটা হলো কি, ইনডাইরেক্ট ন্যারেশন। তো বন্ধুরা, এইবার চলো আমরা জেনে নেই যে ন্যারেশনটা আসলে কি, ন্যারেশনের চেহারাটা কেমন। যদি ন্যারেশনের চেহারাই আমি না জানি, তাহলে আমি ভাববো কিভাবে এটা ডাইরেক্ট ন্যারেশন নাকি ইনডাইরেক্ট ন্যারেশন। যারা অর্থ পারি তারা তো অবশ্যই পারবো, বাট আমরা একটু টেকনিকে জেনে নিই। দেখো, এই যে রানা সেইড টু শিলা আই এম ইউর ফ্রেন্ড, এটা একটা ন্যারেশন। এখন এটা কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট সেটা বুঝবা কিভাবে? এটা একেবারে সহজ, যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আবদ্ধ থাকবে সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। তো দেখো, এখানে কিন্তু অবশ্যই আমাদের এই যে দেখো কমা আছে, কিন্তু সাধারণ কমা আছে এবং ইনভার্টেড কমা আছে, দ্যাট মিন আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখন এই ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে। একটা অংশ হলো রিপোর্টিং ভার্ব। এই যে রানা সেইড টু শিলা,
এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং আই এম ইউর ফ্রেন্ড এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ বক্তা যেটাকে বলে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে রানা সেই টু শিলা, রানা শিলাকে বলল আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। অর্থাৎ সে মেন কথা বলতে চাইছিল কি, যে আমি তোমার বন্ধু, এটাই তো মেন। অর্থাৎ বক্তা শ্রোতাকে যেটা বলছিল সেটা হচ্ছে মেন। তো বক্তা শ্রোতাকে যেটা বলবে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচ হলো আই এম ইউর ফ্রেন্ড, আর রিপোর্টিং ভার্ব হলো রানা সেই টু শিলা। এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন দেখো তোমাদেরকে আমি নিচে দিয়ে দিচ্ছি যে রিপোর্টিং ভার্বে আবার কী কী থাকে। রিপোর্টিং ভার্বে বক্তা থাকে এবং শ্রোতা থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে শ্রোতা নাও থাকতে পারে। আর রিপোর্টেড স্পিচে তোমাকে কিসের পরিবর্তন করতে হবে। তো রিপোর্টেড স্পিচে তোমাকে পার্সনের পরিবর্তন করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে, এই দুইটাই তোমাকে পরিবর্তন করতে হবে। আর বাকি যা আছে সেগুলা সেভাবে বসাতে হবে। আমি আবারও বলি, রিপোর্টেড স্পিচে শুধুমাত্র পার্সন এবং ভার্বের পরিবর্তন করতে হবে। তাই তোমাকে পার্সন এবং ভার্বের পরিবর্তন খুব ভালো করে জানতে হবে। তুমি যদি পার্সন এবং ভার্বের পরিবর্তন কিভাবে করে সেটা জানতে পারো, তাহলে ন্যারেশন তোমার কাছে পানিভাত হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পার্সন এবং ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয় সেটা খুব সহজে শিখিয়ে দেব। তো চল বন্ধুরা, এবার আমরা সেই স্পেশাল যে আমাদের সূত্রের কথা বলছিলাম ভিডিওর শুরুতে, সেটা একবার দেখব। অর্থাৎ সেন্টেন্স যেটাই দেওয়া থাকুক না কেন, আমরা যেই সূত্রটা, কমন সূত্র ব্যবহার করব, সেই সূত্রটা একবার দেখি। তো দেখো, আমাদের সেন্টেন্স যেটাই দেওয়া থাকুক না কেন, আমাদেরকে ন্যারেশন শুরু করতে হলে প্রথমে আমাদেরকে বক্তা লিখতে হবে। অর্থাৎ বক্তা মানে কি, সেন্টেন্সের মধ্যে যে কথাটা বলে তার নামটা লিখতে হবে। তারপরে একটা রিপোর্টিং ভার্ব বসাতে হবে। তো রিপোর্টিং ভার্ব কোন সেন্টেন্সে কোনটা হবে সেটা একটু পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব বসানোর পরে তোমাকে শ্রোতা বসাতে হবে। যদি শ্রোতা দেওয়া থাকে তাহলে মাস্ট বি শ্রোতা বসাবা, ঠিক আছে। শ্রোতার পরে তোমাকে যেটা বসাতে হবে সেটা হলো কমার পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেই কমার পরিবর্তন কিভাবে করবা, এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা যেভাবে সেন্টেন্স অনুযায়ী করবা, এই কমার পরিবর্তনটাও তোমাকে সেন্টেন্স অনুযায়ী করতে হবে। অর্থাৎ যেই সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী কমার পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তন করতে হয় কীভাবে, পার্সনের তিনটা ফর্ম হয়, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ এবং একটা পজিটিভ। এখানে তোমাদেরকে এই সূত্রের পরে তোমাদেরকে প্রত্যেকটা আমি ব্যাখ্যা তোমাদেরকে বলে দেব। তারপরে তোমাদেরকে ভার্বের পরিবর্তন করতে হবে। ভার্বের পরিবর্তন কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব, এবং তারপর বাকি অংশ সেটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাকি অংশ যেভাবে আছে সেটা তোমাকে লিখতে হবে। বন্ধুরা, এই যে সূত্রটা তোমাদেরকে দেখালাম, এই সূত্রটা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে। এটা হোক অ্যাসার্টিভ, হোক ইন্টারোগেটিভ, হোক এক্সক্লামেটরি, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে এই ধারাবাহিকতা তোমাকে রক্ষা করতে হবে। তো চলো এখন আমরা এই সূত্রের যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এক এক সেন্টেন্সে এক এক রিপোর্টিং ভার্ব হয়। আর হচ্ছে এই যে কমার পরিবর্তন, এই দুইটা রিপোর্টিং ভার্ব আর কমার পরিবর্তন, এই দুইটা মূলত আমাদেরকে সেন্টেন্স অনুযায়ী করতে হবে। তো প্রথমে আমরা এই রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তন কিভাবে করতে হয় সেটা একবার দেখে নিই। তো বন্ধুরা, জানি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পারো তাহলে গ্যারান্টি দিয়ে বলছি এরপরে তোমার আর কোনো ন্যারেশনের ভিডিও দেখা লাগবে না। কারণ আমি আজকের এই ভিডিওতে ন্যারেশনের A to Z আলোচনা করব। অর্থাৎ ন্যারেশন করতে যা যা লাগে, যত প্রকার যন্ত্র লাগে, সকল প্রকার যন্ত্রের সাথে তোমাদেরকে আমি পরিচয় করে দেব। তো এই পর্যায়ে আমি ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তন কিভাবে করতে হয় সেটা শেখাবো। তো রিপোর্টিং ভার্ব কোনটা তোমরা তো সেটা বুঝতেই পারছো, যে বক্তা এবং শ্রোতার মাঝামাঝি যেটা বসে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর কমা তো বুঝতেই পারছো যে সাধারণ কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে কিছু একটা বসাবো। যেমন ন্যারেশন করতে হলে তোমাকে সর্বপ্রথম রিপোর্টেড স্পিচের দিকে নজর দিতে হবে।
রিপোর্টিং ভার্বে কি আছে সেটা তোমার তাকানোর প্রয়োজন নাই। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্স আছে সেটা ফোকাস করতে হবে। কারণ তুমি সেন্টেন্স জানতে পারলেই তো বুঝতে পারবা যে এখানে রিপোর্টিং ভার্বে কি বসাবা আর কমার পরিবর্তে কি বসাবা। তো মনে করো যদি দেখো যে রিপোর্টেড স্পিচে বা ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তখন সেই ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ব্যবহার করতে হবে সেইড, রিপ্লাইড অথবা টোল্ড। তো দেখো নিচে লেখা আছে যদি সেইড টু থাকে তাহলে ব্যবহার করতে হবে টোল্ড, আর কমার পরিবর্তে ব্যবহার করতে হবে দ্যাট। এটা বোঝো নাই তাই না? আমি বলছি যদি ইনভার্টেড কমার মধ্যে যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব এরকম সেন্টেন্স রয়েছে, তখন সেই ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্ব টোল্ড, সেইড অথবা রিপ্লাইড ব্যবহার করতে হবে, আর কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। এরকমভাবে যদি দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ বক্তা এবং শ্রোতার মাঝে বসাতে হবে আস্কড, তারপরে কমার পরিবর্তে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো ইফ কখন ব্যবহার করবা আর ডব্লিউএস ওয়ার্ড কখন ব্যবহার করবা এখানে তো ঝামেলা। দেখো নিচে লিখে দিছি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে তখন ডব্লিউএস ব্যবহার করতে হবে। সিম্পল জিনিস। সেমভাবে এরকম তোমরা সবগুলো দেখে নিও, ইম্পারেটিভে কী হবে, অপটেটিভে কী হবে দেখো, এবং এক্সক্লামেটরি কী হবে, এবং লেটসযুক্ত সেন্টেন্সে কী হবে। এই ছকটার মধ্যে সবগুলো দেওয়া আছে। তো আপাতত আমি সবগুলো বললাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আজকে আমরা মূলত এই ভিডিওতে তো আমরা এখন রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তন জানলাম। তো এইবার যে আমাদের স্পেশাল সূত্র আছে সেটার দেখো বলছে পার্সনের পরিবর্তন, তারপরে ভার্বের পরিবর্তন। এখন আমাদেরকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এবার আমরা রিপোর্টের স্পেসে চলে আসছি, সেখানে পার্সনের পরিবর্তন করতে হবে এবং ভার্বের পরিবর্তন করতে হবে। এই দুইটা যদি তুমি রাইট করতে পারো তাহলে কিন্তু তোমার ন্যারেশন শতভাগ হবে। তো পার্সনের পরিবর্তন প্রথমে দেখো, পার্সনের পরিবর্তন কিভাবে করতে হয় রিপোর্টের স্পিচের মধ্যে। রিপোর্টের স্পিচের ফার্স্ট পার্সন যেমন আই, উই, মি, মাই, আজ এগুলো চেঞ্জ করতে হবে তোমাকে বক্তা অনুযায়ী। যদি দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে আই, উই, মি, মাই ইত্যাদি থাকে অর্থাৎ ফার্স্ট পার্সন থাকে, তাহলে তোমাকে সেই ফার্স্ট পার্সনগুলো পরিবর্তন করতে হবে বক্তা অনুযায়ী, অর্থাৎ বক্তা কি ছেলে নাকি মেয়ে সেই অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে। তারপরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন কোনগুলো ইউ এবং ইউর এগুলো থাকে, তাহলে তোমাকে শ্রোতা অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন বলবা স্যার বক্তা অনুযায়ী আর শ্রোতা অনুযায়ী কীভাবে পরিবর্তন করব সেগুলো একটু বোঝায় দেন। সেটাও এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা মনে রাখবা পার্সনের তিনটা ফর্ম হয়, একটা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। তোমাকে স্পিচের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি দেখো স্পিচের মধ্যে পার্সনটা সাবজেক্ট হিসেবে আছে তাহলে সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, এবং পজিটিভ থাকলে সেটাকে বক্তা এবং শ্রোতাদের নিয়ে তারপরে তার পজিটিভ ব্যবহার করতে হবে। যেমন দেখো আই, এই আইয়ের যে সাবজেক্ট এটা হচ্ছে আই, আর আইয়ের অবজেক্ট হলো কি মি এবং পজিটিভ হলো মাই। সেমভাবে উইয়ের অবজেক্ট হলো আস, পজিটিভ হলো আওয়ার। সেমভাবে ইউর, তারপরে হি, হিম, হিজ, শি, হার, দে, দ্যাম, দেয়ার এগুলো হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। তো তারপরে আমাদের সূত্রের হচ্ছে ভার্বের পরিবর্তন। তো আমি তো তোমাদেরকে আগেই বলছিলাম যে তোমাদেরকে আমি কখনোই টেন্স দিয়ে এটা করাবো না, ডিরেক্টলি ভার্ব দিয়ে করাবো, মানে শর্টকাট টেকনিকের সাহায্যে করাবো। যদি দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব 1 থাকবে তখন তোমাকে ব্যবহার করতে হবে ভার্ব 2। যদি দেখো ভার্ব 2 রয়েছে তখন তোমাকে ব্যবহার করতে হবে হ্যাড প্লাস ভার্ব 3। যদি দেখো অ্যামিজার রয়েছে তখন ব্যবহার করতে হবে ওয়াজ বা ওয়ার। যদি দেখো ওয়াজ বা ওয়ার রয়েছে তখন ব্যবহার করতে হবে হ্যাড বিন। যদি দেখো হ্যাভ বা হ্যাজ রয়েছে তখন ব্যবহার করতে হবে হ্যাড। যদি দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন রয়েছে তখন ব্যবহার করতে হবে হ্যাড বিন। আর যদি দেখো না ডাইরেক্ট নেশনে হ্যাড বিন বা হ্যাড রয়েছে তখন কোনো পরিবর্তন করতে হবে না। যদি দেখো শেল রয়েছে তখন তোমাকে ব্যবহার করতে হবে শুড। তো এমনিভাবে উইল থাকলে উইড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এভাবে ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন দেখি, তারপরে সেটা এতক্ষণ আমরা যতক্ষণ বকবক করলাম এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে ডাইরেক্ট নারেশন আমি তোমাদেরকে দিয়েছি
রহিম সেই টু করিম আই এম ইল। রহিম করিমকে বললো আমি অসুস্থ। তো এটাকে আমরা বুঝতেই পারলাম এটা ডাইরেক্ট নারেশন, কারণ এখানে সাধারণ কমা আছে, ইনভার্টেড কমা আছে, এটা দেখলেই তো বুঝতে পারি যে এটা ডাইরেক্ট নারেশন। তো ডাইরেক্ট নারেশনকে এখন আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করব। তো আমরা জানি ইনডাইরেক্ট নারেশন রূপান্তর করার জন্য আমাদেরকে একটা শর্টকাট সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রটা একটু দেখো। এখানে সূত্র বলছে বক্তা প্লাস রিপোর্টিং ভার্ব, অর্থাৎ প্রথমে তোমাকে বক্তা ব্যবহার করতে হবে, তারপর রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, তারপর শ্রোতা পরিবর্তন করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা ফলো করি তাহলে এই যে সেন্টেন্সটা তোমাদেরকে আমি দিয়েছি সেটাতে দেখো বক্তা আছে হচ্ছে রহিম। তো এখানে দেখো আমি রহিম বক্তা লিখলাম, তারপর সূত্রে আমাকে বলছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে। আর আমরা জানি রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয় যেই ডাইরেক্ট নারেশন আছে সেই ডাইরেক্ট নারেশনের সেন্টেন্স অনুযায়ী। এখানে সেন্টেন্স আছে হচ্ছে আই এম ইল। এই আই এম ইল এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি জানি যদি সেইড টু থাকে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে টোল্ড, আর যদি সেইড থাকতো তাহলে সেইডই ব্যবহার করতাম, আর রিপ্লাইড থাকলে রিপ্লাইডই ব্যবহার করতাম। তো দেখো এখানে সেইড টু আছে, এই জন্য আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে কি টোল্ড ব্যবহার করলাম। তারপরে হচ্ছে শ্রোতা, শ্রোতা হলো করিম, করিম ব্যবহার করলাম। তারপরে কমার পরিবর্তন। তো কমার পরিবর্তে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, দেখো এই কমার পরিবর্তে আমি এখানে দ্যাট ইউজ করলাম। তো এবার আমাদের স্পিচের মধ্যে ঢুকতে হবে। দেখো স্পিচের মধ্যে আছে ফার্স্ট পারসন আই রয়েছে। তো আমরা জানি কিন্তু যদি রিপোর্টের স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদেরকে বক্তা অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে আই একটা ফার্স্ট পারসন, তো আমাদেরকে এই রহিম অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো রহিম কি, রহিম হচ্ছে ছেলে। তো আমরা একটু উপরে চলে যাই, দেখো ছেলেদের কিভাবে ব্যবহার করতে হয়। দেখো বলছে ছেলে থাকলে ব্যবহার করতে হবে হি, হিম এবং হিজ, এই তিনটা ফর্ম একটু খেয়াল করো। হি হলো সাবজেক্ট, হিম হলো অবজেক্ট এবং হিজ হলো পজিটিভ, এটা ছেলের ক্ষেত্রে। এখন তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা তোমাকে এখানে দিয়েছে সেখানে এই যে পার্সনটা ব্যবহার করবা, এই পার্সনটা কি সাবজেক্ট আছে নাকি অবজেক্ট আছে নাকি পজিটিভ আছে। আই তো যেহেতু সাবজেক্টে আছে, আর ছেলেদের সাবজেক্ট এই যে এখানে রহিম, রহিমের উপর প্রভাব ফেলবে। রহিম যেহেতু ছেলে, আর ছেলেদের সাবজেক্ট হয় হচ্ছে হি। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। আর এই আরটা ব্যবহার করলাম রহিমের পরিবর্তে আর। তারপরে আমরা জানি এখানে ভার্বের পরিবর্তন করতে হবে। তো এখানে ভার্ব আছে এম, আমরা জানি এম ইজ আর থাকলে সেখানে ব্যবহার করতে হবে ওয়াজ বা ওয়ার। তো এইখানে দেখো এই যে এম ইজের পরিবর্তে আমি ওয়াজের ব্যবহার করলাম। এখানে আমরা জানি হিয়ের ওয়াজের একটা ব্যবহার জানতে হবে যে ইউ উই দের সাথে ওয়ার বসবে আর বাকি সবার সাথে ওয়াজ বসবে। এখানে সাবজেক্ট হিসেবে ইউ উই দে নাই, তার মানে ওয়াজ বসবে, তাহলে উত্তর হয় হি ওয়াজ ইল। তো বন্ধুরা আশা করছি তোমরা এই নারেশনটা বুঝতে পারছো। তো আমরা আর একটু করি তাহলে আরও ভালো বুঝবা। দেখো ডাইরেক্ট নারেশনে বলছে রানা সেই টু শিলা ইউ আর মাই ফ্রেন্ড, যে রানা শিলাকে বললো ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। তো আমরা জানি নারেশন করতে হলে আমাকে অবশ্যই এদিকে তাকাতে হবে না, ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে রিপোর্টের স্পিচে। কারণ রিপোর্টের স্পিচের উপর ডিপেন্ড করি তো আমরা রিপোর্টিং ভার্ব বসাবো এবং এই কমার পরিবর্তনটা করব, তাই না। তো ইউ একটা সাবজেক্ট এবং এখানে আর হলো একটা ভার্ব, তার মানে এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা জানি সেখানে ব্যবহার করতে হবে হচ্ছে টোল্ড, রিপ্লাইড অথবা টোল্ড। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেই টু দেওয়া থাকে তখন ব্যবহার করতে হবে টোল্ড। এই জন্য দেখো এখানে বক্তা রানা, তারপরে ব্যবহার করলাম টোল্ড, তারপর শ্রোতা হলো শিলা, শিলা ব্যবহার করলাম। আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য কমার পরিবর্তে ব্যবহার করলাম দ্যাট। তারপরে দেখো এবার এখানে আছে ইউ, ইউ হলো সেকেন্ড পারসন। তো আমরা জানি সেকেন্ড পারসন ব্যবহার করতে হয় শ্রোতা অনুযায়ী। এখানে শ্রোতা আছে শিলা, তো শিলা হলো একটা মেয়ে, আর মেয়েদের এখানে সাবজেক্ট ফর্ম লাগবে, মেয়েদের সাবজেক্ট হলো শি, আর শিলার জন্য এখানে আমি ব্যবহার করলাম অ্যাশ। তারপরে অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজের ব্যবহার করতে হয়, আর ওয়াজ ওয়ারের ব্যবহার কি ইউ উই দের সাথে বসবে ওয়ার আর বাকি সবার সাথে ওয়াজ, সেই অনুযায়ী এখানে বসবে কি ওয়াজ। আর তারপরে এখানে দেখো মাই, মাই একটা পার্সন এবং এটা হলো ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন থাকলে আমরা জানি বক্তা অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো এখানে বক্তা আছে হচ্ছে রানা। তো রানা যেহেতু একটা ছেলে, আর ছেলেদের পজিটিভ হচ্ছে কি হিজ, মাই যেহেতু পজিটিভ আছে এখানেও তোমাকে ব্যবহার করতে হবে পজিটিভ, আর ছেলেদের ব্যবহার করতে হবে কি হিজ। তো এখানে হিজ ব্যবহার করলাম আর ফ্রেন্ডের ফ্রেন্ড। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আরও ভিডিওটা যদি করতে থাকি ইন্টারোগেটিভ, তারপরে হচ্ছে ইম্পারেটিভ,
অপটেটিভ এবং এক্সক্লামেটরি, তাহলে আমার ভিডিওটা প্রায় 1 ঘন্টার বেশি হবে। তো অনেক বড় হয়ে গেলে তোমাদের অনেকটা বেশি টায়ার্ডনেস চলে আসবে, তো আমি সেটা চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্তই। যদি বাকি ভিডিওটা তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবা যে স্যার ইন্টারোগেটিভ তারপরে ইম্পারেটিভ সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। আশা করছি তোমরা আজকের ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি সব সেন্টেন্সই করতে পারবা। ওই যে আমাদের যে স্পেশাল সূত্র আছে, এই যে দেখো এই সূত্রটা তোমাকে সেন্টেন্স যেটাই দেখ না কেন, এই স্পিচের মধ্যে মনে রাখবে, এই স্পিচের মধ্যে তোমাকে যেই সেন্টেন্সে দেখ না কেন তুমি সূত্র কিন্তু ব্যবহার করবা, এই যে এটাই, এই সূত্রটা যদি তুমি ব্যবহার করো, অর্থাৎ এটা ব্যবহার করলে তুমি এই নিয়ম অনুযায়ী তুমি প্রত্যেকটা সেন্টেন্সটাই করতে পারবা। তারপরেও যদি করতে না পারো, তোমরা ব্যর্থ হও, আমাকে কমেন্ট সেকশনে বলে দেবা। এরপরে পার্ট 2 নিয়ে আসবো, এরপর আমরা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ প্রত্যেকটা নারেশন করে ফেলবো। তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে করে পরবর্তী ভিডিওটা তুমি পেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।